প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, একজন রোগী যখন হাসপাতালে ভর্তি হয় তখন অনেক সময়ই দেখা যায় যে রোগীটার জীবন বাঁচানোর স্বার্থে তাকে আইসিইউতে দেওয়া হয় এবং আইসিইউ শব্দটা শুনলে আসলে আমরা যারা রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্ট আছে আমরা কিন্তু অনেক সময় বেশ ভীত এবং শঙ্কিত হয়ে যাই যে আইসিইউতে নিতে হয়েছে, তার মানে কি রোগীটার অবস্থা একদমই মরণাপন্ন? রোগীটা কি আদৌ আইসিইউ থেকে সুস্থ অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে আসবে? এই প্রশ্নগুলো কিন্তু হরহামেশাই রোগীর যেই অ্যাটেন্ডেন্টরা থাকেন তাদের মাথায় ঘুরপাক খায়। তো আসলে আইসিইউ এই ধারণাটি সম্পর্কে আমরা সাধারণ মানুষ কতটুকু জানি, বা আইসিইউতে আসলে একটা রোগীকে কি ধরনের সাপোর্ট দেওয়া হয় সেই বিষয়গুলো সম্পর্কে আসলে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। সেই লক্ষ্যেই আজকের পর্বে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আইসিইউ সম্পর্কে ভুল ধারণা। আমরা চেষ্টা করব যে আসলে একজন সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে তার মনে যেই ভয়গুলো থাকে সেই ভয়গুলোর উত্তর দেবার, এবং আশা করছি আজকের পর্বে যদি আপনারা আমাদের সাথে থাকেন সেই ভয়গুলো দূর হবে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত স্বনামধন্য একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার ABM মাকসুদুল আলম বাসু। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। চিফ কনসালটেন্ট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনি একজন অত্যন্ত খ্যাতিমান একজন আইসিইউ বিশেষজ্ঞ আমাদের দেশে। তো আপনার কাছে আজকে আমরা মূলত আইসিইউ সম্পর্কে, মানে মানুষের মনে যে সাধারণ কোয়েরিগুলো থাকে বা কিছু ভয় ভীতি অমূলক ধারণা থাকে সেগুলো সম্পর্কেই জানবো। তো আপনি নিশ্চয়ই আসলে আমার চেয়ে ভালো জানবেন যে রোগীরা আপনাদের কাছে কি ধরনের, বা রোগীর যারা স্বজন আছেন তারা আপনাদের কাছে কি ধরনের প্রশ্নগুলো করে থাকে সেই সম্পর্কে স্যার জানতে চাচ্ছি। ধন্যবাদ ডাক্তার সিফাত। আসলে ডাক্তারি বিদ্যায় তো আমরা যেহেতু ঈশ্বরের পর আমাদের অবস্থান, কিন্তু রোগীর সাথে আমাদের যে দূরত্ব ক্রিয়েট হয়েছে এতে আমরা ভয়ের জায়গায় চলে গেছি। আর যদি আইসিইউ বলেন, অ্যানেস্থেসিয়া বলেন, এটা আরো ভীতিকর। তবে আপনাকে আমি বলতে পারি আইসিইউ যেটা, এটা হলো চিকিৎসা বিজ্ঞানের একটা স্পেশালাইজড সিস্টেম, যেখানে সত্যিকার অর্থে মরণাপন্ন পেশেন্টের নিবিড় পরিচর্যা করা হয়, তার অর্গানকে সাপোর্ট দেওয়া হয়, যেসব অর্গানগুলো ফেইলিওর থাকে তাকে কার্যকারিতা আনার চেষ্টা করে এবং কন্টিনিউয়াস মনিটরিং করা হয়। তো এটা সত্যিকার অর্থেই মানুষের যখন সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া যায় না বা সাধারণ ওয়ার্ডে চিকিৎসা বিপজ্জনক, তখনই আইসিইউতে আসতে হয়। আচ্ছা, তো আইসিইউ নিয়ে আমাদের মানুষের মনে কিন্তু একটা খরচ সম্পর্কে একটা ভীতি শুরুতেই থাকে, যে আইসিইউতে রোগী গেলে সেখানে প্রতিদিন অনেক বেশি বিল আসবে, বিলের পরিমাণটা এত বেশি হবে যে তিনি সেটা বহন করতে পারবেন না। এটা আসলে আপনি যেটা বলছেন এটা আর্থিক দিক দিয়ে বেশ ব্যয়বহুল্য। কারণ আপনাদের বুঝতে হবে যে আইসিইউর বেড, ভেন্টিলেটর, মনিটর এগুলো তৈরিতে প্রচুর অর্থায়নের প্রয়োজন। আইসিইউ মেনটেন করার জন্য চিকিৎসক, নার্স, সার্বক্ষণিক প্রতি পেশেন্টের সাথে নার্স, চিকিৎসক সবই আসলে ব্যয়বহুল। প্লাস যেই ওষুধ, যেই ইনস্ট্রুমেন্ট, যে প্রসিডিওরগুলো রোগীর জন্য করা হয়, কারণ মরণাপন্ন রোগীকে সুস্থতা দেওয়ার জন্য এগুলো করা হয়, এগুলো ব্যয়বহুল। তবে আমি আপনাকে বলতে পারি এটা যেহেতু আমাদের হসপিটালের বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার খুবই দুর্লভ বা প্রায়োরিটি একটা জায়গা, হসপিটালের বিশেষ মূল্যবান স্থান, এইখানে যেসব রোগীর আইসিইউ প্রয়োজন হয় তারাই আসা প্রয়োজন। যদি কম্পেয়ার করেন উন্নত বিশ্বের সাথে, আমার হয়তো 5-6 বছর আগের একটা পরিসংখ্যান আছে, ইউকেতে একটা রোগীকে আইসিইউতে প্রতিদিন 1000 পাউন্ডের বেশি খরচ হয়, আর আমেরিকাতে এটা 1200 থেকে 1500 ডলার। বিশ্বজুড়ে এটা বিশ্বজুড়ে অত্যন্ত ব্যয়বহুল, কারণ আইসিইউ হলো হসপিটালের সবচেয়ে ব্যয়বহুল স্থান এবং এই সেবা দিয়েই রোগীকে আসলে মরণাপন্ন রোগীকে অনেক সময় জীবন দান করা সম্ভব হয়। আইসিইউতে গেলে রোগী আর ফিরে আসবে না, এই ভয়টা তো আসলে কম বেশি সকলের মনেই থাকে, বা অনেক সময় রোগীদের স্বজনদের একটা কথা, আমরা আইসিইউ কেন্দ্রিক যে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো আমাদের সামনে আসে, যে তাদের একটা অভিযোগ থাকে যে তার রোগীটার হয়তো আইসিইউতে যাওয়ারই প্রয়োজন ছিল না। আইসিইউতে যাওয়ার প্রয়োজন না থাকলে আসলে রোগী আইসিইউতে যাওয়াটা একদমই অনৈতিক। কিন্তু আপনি যেহেতু আপনি ডাক্তার, আইসিইউতে কখনো কোনো রোগীকে
যেটা আইসিইউর ইন্ডিকেশনের বাইরে আইসিইউতে নেওয়া হয় না। আইসিইউতে যখন রুগী ক্রিটিক্যাল থাকে, রুগীকে আইসিইউর সেবাটা দিলে বা ওই ইন্টারফারেন্সগুলো হলে রুগী রিভার্সিবল হয়ে স্বাভাবিক জীবনে আসতে পারে বা সুস্থতায় আসতে পারে, তখনই আইসিইউকে দেয়। আর আইসিইউতে রুগী খারাপ হওয়ার মূলত কারণ থাকে, যেই কারণের জন্য রুগী মরণাপন্ন হয়, জীবন সংকটাপন্ন হয়, ওই কারণটাকে আমরা রিমুভ করতে পারলে, যেমন ধরেন আমাদের কিছু কিছু রুগী আছে শ্বাস নিতে পারে না, রেসপিরেটরি ফেইলিওর হয়, তখন আইসিইউর আসলে কোনো বিকল্প নেই। অর্গান ফেইলিওর হলে তখন তাকে কৃত্রিমভাবেই তাকে বাঁচিয়ে রাখার জন্য অর্গানগুলোর কার্যকারিতা এবং তাকে স্বাভাবিক আনার চেষ্টা করা হয়, কিন্তু আইসিইউ না থাকলে এটা সম্ভব না। অনেক রুগী আছে, ধরেন আমাদের কিছু কিছু রুগী আছে জিবিএস বলে, আস্তে আস্তে শরীর অবশ হয়ে আমরা যায়। আরো বিস্তারিত জানবো একটি ছোট বিরতির পরে, ফিরে আসছি বিরতির পরে। প্রিয় দর্শক, আসলে সুস্থ থাকুন অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবেদিত আসলে সুস্থ থাকুন অনুষ্ঠান আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আইসিইউ নিয়ে কথা হচ্ছে যে আইসিইউ কে ঘিরে আসলে রোগীর স্বজনদের মনে যে ধরনের ভয় ভীতি বা ভুল ধারণা থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করছি। আর আজকের পর্বে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার ABM মাকসুদুল আলম বাসু, চিফ কনসালটেন্ট ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্যার, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। একটু পিছনের দিকে ফিরে তাকাতে চাই যে বাংলাদেশে আইসিইউর যেই ধারণাটা বা যে সেট আপটা, সেটা কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে সেই যাত্রাটা শুরু হয়েছিল? আপনি যদি আন্তর্জাতিকভাবেই চিন্তা করেন, আইসিইউ, মডার্ন আইসিইউর কনসেপ্টটা শুরু হয়েছে 1952 সালে, যখন পোলিও মহামারী দেখা গেছিল। তখন একদিন ডেনিশ অ্যানেস্থেসিওলজিস্ট ওজে ইফসেন, উনি আসলে মডার্ন, উনি মানুষের শ্বাসনালী দিয়ে আর্টিফিশিয়ালি ভেন্টিলেট করা শুরু করলেন। ওইটা হলো মডার্ন আইসিইউ শুরু। তারপরের বছরই বোধহয় ওদের ডেনমার্কে কোপেনহেগেন মিউনিসিপ্যাল হসপিটাল আইসিইউ যাত্রা শুরু করে। আর আমাদের দেশে যদি বলেন, আমাদের দেশে প্রিমিটিভ অবস্থায় 1981 সালে, 81 সালে আমাদের দেশে প্রফেসর খলিলুর রহমানের নেতৃত্বে জাতীয় উদ্যোগে জাপানি এক টিমের সাথে এরা হার্টের সার্জারি করে। তখনই বলতে পারেন যে অফিসিয়ালি মডার্ন আইসিইউ শুরু। এরপরে আমাদের শাহজাহানুর ইসমাত চৌধুরী, উনি ঢাকা মেডিকেলে আইসিইউ শুরু করেন এবং এই আইসিইউর চূড়ান্ত রূপে আরও মডার্নাইজ করেন আমাদের প্রফেসর KM ইকবাল, উনি তদানীন্তন IPGMR শুরু করেন। তো আইসিইউটা আসলে বেসিক্যালি, যেহেতু অ্যানেস্থেসিয়া যারা কাজ করেন তারা সুন্দরভাবে এয়ারওয়ে ম্যানেজ করতে পারে, তারা ভেন্টিলেশনটা পারে, তারা কিছু ইনভেসিভ প্রসিডিউর পারে, এটা তাদের পেশাগত কারণেই, যার জন্য এটা একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। কিন্তু এত বছর আমাদের দেশে আইসিইউ অ্যানেস্থেসিয়া নেতৃত্বে দিয়ে এসেছেন। আমাদের 2007-08 সালে আমাদের দেশে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলে একটা সাবজেক্ট চালু হয়েছে। এটা বারডেমে শুরু হয়েছে, পরবর্তীকালে ছাত্ররা ভর্তি হয়েছেন 2008-09। আর আমাদের তদানীন্তন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি আর ঢাকা মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের আলাদা একটা কোর্স চালু হয়েছে, রেসিডেন্সি প্রোগ্রাম, MD রেসিডেন্সি বলে। তো এর তো আমাদের কিছু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কোয়ালিফাইড লোক হয়েছে। এখন বাংলাদেশের বিস্তৃত যেই আইসিইউর পরিধি, এখানে অনেকাংশে অ্যানেস্থেসিয়া চালায় বা সব মেডিকেল কলেজগুলোতে, অধিকাংশ মেডিকেল কলেজগুলো অ্যানেস্থেসিওলজিস্ট যারা আছেন তারা নেতৃত্ব দেন। আর কিছু কিছু জায়গায় বা অনেক জায়গায় যারা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ডিগ্রি করেছেন তারাও এখন সহযাত্রী হিসাবে বা অনেক জায়গায় পরিচালনা করেন। সত্যিকার অর্থে এটা আসলে মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট। এইখানের প্রধান ভূমিকাটা অ্যানেস্থেসিওলজিস্ট বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে যারা এক্সপার্ট তারাই পালন করেন। আচ্ছা, তো বাংলাদেশের যে বর্তমান কন্ডিশন যদি চিন্তা করি, যে আমাদের একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমরা প্রতিনিয়ত উন্নয়নশীল একটা কান্ট্রি, তো আমাদের দেশের পার্সপেক্টিভ চিন্তা করলে যে যেই রিসোর্স আপনারা আছেন এই মুহূর্তে, বর্তমান এক্সিস্টিং রিসোর্স, সেটা কি আমাদের জনগোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য যথেষ্ট কিনা? যথেষ্ট আমি বলবো না, তবে আমাদের দেশে যেভাবে কোভিড পরবর্তী যেভাবে ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, যেভাবে ম্যান পাওয়ার ডেভেলপড হয়েছে, এখন সমগ্র বাংলাদেশে আইসিইউ বর্তমান, এই আইসিইউর অধিকাংশ, আমি বলতে পারি
ম্যাক্সিমামই অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট চালু করে, সাথে সাথে আমাদের অনেক ম্যান পাওয়ার ডেভেলপ হয়েছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে, তারাও অনেক জায়গায় আইসিইউ নেতৃত্ব দেয় এবং তারা খুব ভালো কাজ করতেছে। আইসিইউতে তো চিকিৎসক ছাড়াও আরো কিছু ইন্টিগ্রেটেড কিছু পার্ট থাকে, যে আমাদের যারা নার্সেস আছেন, দক্ষ নার্স আমাদের প্রয়োজন, পাশাপাশি আরো যে দক্ষ স্টাফ আমাদের প্রয়োজন, তারা আসলে কতটুকু ট্রেনড এবং আইসিইউ পরিচালনার জন্য যোগ্য? আমাদের ধরেন অফিসিয়ালি ওরকম ট্রেন নার্স নাই, কিন্তু এরা করতে করতে তারা অনেক কিছু শিখে ফেলেছেন। তবে যেই কথা আপনি বলছেন, আইসিইউতে আসলে প্রতি বেডে একজন কেয়ার গিভার থাকে, প্রতি বেডে একজন নার্স থাকতে হয়। আমরা সমগ্র বাংলাদেশ চিন্তা করলে হয়তো ওই পরিমাণ আমাদের ট্রেন্ড দক্ষ ম্যান পাওয়ার নাই, কিন্তু কিছু কিছু আইসিইউ আছে যেখানে এখন আমাদের সেবিকা, আমাদের ডাক্তার, আমাদের প্যারামেডিক্স, আমার কেয়ার গিভার, তারা এখন যথেষ্ট সাফল্যের সাথে কাজ করছে। আচ্ছা, এবং উন্নত বিশ্বের সাথে তুলনা করলে বাংলাদেশে যে সেবাটা দেওয়া হচ্ছে বর্তমানে, সেটা কি পর্যাপ্ত বলে আপনি মনে করেন? কিছু কিছু আমাদের কর্পোরেট হসপিটালে এটা আমরা উন্নত বিশ্বের সাথে তুলনা করতে পারি, যেহেতু আপনি প্রথমেই বলেছেন এটা খুবই এক্সপেন্সিভ, ব্যয়বহুল চিকিৎসা। আমাদের সরকারি প্রতিষ্ঠানে যেহেতু কোনো রকম ব্যয় পেশেন্টের বেয়ার করতে হয় না, অনেক সময় কস্ট শেয়ারিং করে, সরকারি প্রতিষ্ঠানের সেবাটা ওইরকমই আছে, হয়তো পরিবেশটা কথা বলতে পারেন। ধরেন আমি যেই আইসিইউতে কাজ করি, এই আইসিইউতে আমি দেখেছি আমার মিডল লেভেলের জনমল এত এক্সপার্ট, আমার সেবিকারা এত নিবেদিত, এবং আমি আপনাকে বলছি যে আইসিইউ তৈরিতে মেনটেন করতে কর্তৃপক্ষের প্রচুর পয়সার প্রয়োজন হয়, যার জন্য দিস ইজ এক্সপেন্সিভ। আমি যেখানে কাজ করি ইউনিভার্সাল হসপিটালে, ওইখানে আমার পরিচালনা পর্ষদ এই আইসিইউকে তারা পেট্রোনাইজ করে, আমাদেরকে রিকগনাইজ করে, যার জন্য আমি পরিবেশের কথা বলতে পারবো না, তবে সেবাটা কোনো অংশেই কম না। আচ্ছা, আপনি মনে করছেন যে সেখানে আপনারা আপনাদের শতভাগ সেবাটা আপনারা দেওয়ার চেষ্টা করেন? আমাদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করি, কিন্তু অনেক কিছু আমাদের এই সীমিত সম্পদের দেশে আমাদের লোকের কমিউনিকেশনের গ্যাপ আছে, আমরা হয়তো সঠিকভাবে বুঝাতে পারি না, রোগীর চাহিদার সাথে আমাদের সেবা অনেক সময় গ্যাপ হয়, কিন্তু আমরা শতভাগ চেষ্টা করি। আইসিইউ পর্যন্ত যখন আসলে রোগীকে আসতে হয়, রোগীর স্বজনরা খুব স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত উত্তেজিত থাকেন, তাদের নার্ভ, আমি যদি বলি যে তারা অত্যন্ত শঙ্কিত থাকেন। ওই মুহূর্তে হয়তো তাদের অনেক ক্ষেত্রেই তাদের যে বাস্তব জ্ঞান সেটা তাদের কাজ নাও করতে পারে, তো তখন আসলে তাদের প্রয়োজন কাউন্সিলিং এবং রিঅ্যাসুরেন্স। তো সেটা কি আসলে আপনাদের এত সময় স্বল্পতা বা আপনারা এতটাই ব্যস্ত থাকেন, সেই কাউন্সিলিংটা করা কি সম্ভব হয়? আমি দেখেছি, আমি যেহেতু আইসিইউতে অনেকদিন কাজ করেছি, আমি ঢাকা মেডিকেল কাজ করেছি, আমি সরদি মেডিকেলে কাজ করেছি, আমি এখন একটা ইউনিভার্সাল হসপিটালে কাজ করতেছি। এখানে আমাদের তরফ থেকে আসলে চেষ্টা ত্রুটি থাকে না, তারপর অনেক সময় কমিউনিকেশন গ্যাপ হয়। আপনাকে বুঝতে হবে প্রতিটা স্পন্দনই কিন্তু জীবন, প্রতিটা শ্বাস হলো একটা আশা। এই যে কোনো রকম ব্যত্যয় আমাদের বর্তমান এই চিকিৎসা বিজ্ঞানে, আমাদের আধুনিক প্রযুক্তির নির্ভরতা, ডাক্তারের প্রজ্ঞা, সেবিকার সেবা, সব মিলেই আপনার আরোগ্য। সবকিছু মিলে একটা টিম ওয়ার্ক। আসলে এখানে শুধুমাত্র চিকিৎসক হতে পারে একটা ইউনিট মাত্র, সেখানে আরো অন্যান্য বিভিন্ন ইউনিট এটার যেহেতু সাথে আমি একটা জড়িত। সুযোগ পেয়েছি, আমাদের ধরেন আমাদের যেই জনগোষ্ঠী, আমাদের শিক্ষার হার বলেন, আমাদের সামর্থ্যের কথা বলেন, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থায় আমি আসলে ওনাকে হয়তো আমার অবস্থানটা ভালো করে বুঝাতে পারি না। এটা তো যেহেতু বলছেন যে অনেকগুলো সিদ্ধান্ত শেয়ার করে নিতে হয়, রুগীর লোক, আমি, আমার পরিবেশ, আমার অবস্থা, শেয়ার ডিসিশন নিতে হয়। ওই শেয়ার ডিসিশনে আমি হয়তো সবসময় সফল হই না। আমরা আইসিইউ কেন্দ্রিক একটা কথা প্রায়ই শুনে থাকি, বিভিন্নভাবে কথাটা হয়তো আমাদের কাছে উঠে আসে, যে মৃত রোগীকেও আইসিইউতে রেখে দেয়া মুনাফা লাভের আশায়। এই কথাটা চিকিৎসক হিসেবে আমরা যেভাবে বুঝতে পারি, সাধারণ মানুষ কিন্তু এই কথাটাকে সহজেই গ্রহণ করে নেয়। এর প্রেক্ষিতে আমি আপনার শ্রদ্ধে বলতে পারি, সাধারণত মৃত ব্যক্তিকে আইসিইউতে রাখার সুযোগ নাই, এটা কখনোই সম্ভব না। তবে এইখানে আমি আপনাকে একটা কথা বলি, আমরা যখন মৃত ডিক্লেয়ার করি, মৃতর মধ্যে একটা শব্দ আছে ব্রেন ডেথ। ব্রেন ডেথ এটা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কতগুলো ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে আমরা ডিক্লেয়ার করি। ব্রেন ডেথ হলে উন্নত বিশ্বে অনেক সময় অর্গান ট্রান্সপ্লান্টের জন্য, অনেক সময় ইথিক্যাল গ্রাউন্ডে এটাকে কন্টিনিউ করা যায়, যেটা ব্রেন ডেথ। আরেকটা আছে কার্ডিয়াক ডেথ, যখন আপনার হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গেল, যখন আপনার শ্বাস বন্ধ হয়ে গেল, তখন এটা অসম্ভব, কোনোভাবেই সম্ভব না।
এবং এই কথাটা যদি আমরা জনগণকে ভালো করে বলতে পারতাম, আমার মিডিয়ার বন্ধুরা যদি আরো একটু খোলাখুলি করে বলতে পারতো, মিডিয়াতে আমাকে ট্রায়াল না করে আমার ওপিনিয়নটা নিত, তাহলে আমার ধারণা এই ভুলটা মানুষের কাছে থাকার কথা না, যেটা একদমই অসম্ভব একটা ব্যাপার। এখানে আমার মনে হয় যে গণমাধ্যমেরও একটা ভূমিকা আছে, যে তারা সাধারণ মানুষের যে মেসেজটাকে আসলে, কারণ চিকিৎসা একটা অত্যন্ত টেকনিক্যাল একটা নলেজ, এই টেকনিক্যাল নলেজ সম্পর্কে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া কোনো নন টেকনিক্যাল ব্যক্তির পক্ষে সম্ভব নয়, মানে সেখানে কোনো জাজমেন্ট দেওয়া যে আপনি তো সুন্দর করে গণমাধ্যম বললেন, চিকিৎসাটা কি আসলে সঠিক কিনা বা একটা রোগীকে কি আইসিইউতে কেন রাখা হচ্ছে সেটার যৌক্তিকতাটা শুধুমাত্র যিনি চিকিৎসা দিচ্ছেন তার পক্ষেই বলা সম্ভব। ধন্যবাদ ডাক্তার, আপনি খুবই ভালো করে বলছেন। এটা যেমন আমি একটা পার্ট, আমার মানে চিকিৎসা প্রার্থীর একটা পার্ট, আমার মিডিয়া একটা তৃতীয় পক্ষ না, ওনারা একটা ভালো রোল প্লে করতে পারে, যে আমাদের যে গ্যাপটা আছে এই গ্যাপটা ওনারা ফিল আপ করে দিতে পারে। আর সত্যিকার অর্থে আমাকে বিচার করার আগে আমি যেমন আপনাকে বলতে পারি, আমি রুগীর সেবা দিতে পারি, আমি রুগীর জীবন দিতে পারি না। আমি চেষ্টা করি আমার সেবা, আমার জ্ঞান, আমার অ্যাভেলেবল রিসোর্স, আমার নার্স, আমার অন্যান্য টেকনিক্যাল সাপোর্টে আমি চেষ্টা করি রুগীকে সুস্থ করার জন্য, কিন্তু আমি রুগীর জীবন দিতে পারি না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগী খারাপ হয় যেই আন্ডারলাইং কজের জন্য রুগী আমাদের আইসিইউতে ভর্তি হয়, ওই কজটাই অনেক সময় কিউরেবল না, তখন দেখা যায় যে আপনাদের আয়ত্তের বাইরে চলে গেছে। মানে সেই রোগীকে জীবন দেওয়ার মালিক তো আসলে যিনি আমাদের সৃষ্টিকর্তা, একমাত্র তিনি। মানে চিকিৎসক হিসাবে কিন্তু সৃষ্টিকর্তার পরেই মানুষ আপনাদেরকে নির্ভর করে, আপনাদের প্রতি আস্থা রাখে। তো সেই আস্থার জায়গাটা থেকে আপনাদের কি বার্তা থাকে আসলে মানুষের প্রতি? আমার বার্তা, আমি যেমন আমার পেশায় আমাকে আরো দক্ষ হতে হবে, আমার যে টিম আছে তাদেরকে আরো ট্রেনিং দিতে হবে, দক্ষ হইতে হবে, আমি রুগীর প্রতি সহানুভূতিশীল হইতে হবে, আমি যেই কথাগুলো বলতেছি আমার কথাটা যাতে রুগী বুঝতে পারে, এই কমিউনিকেশন স্কিলটা আমাকে লার্ন করতে হবে। কারণ এরা তো আমারই মা, আমারই ভাই, আমারই বোন, আমি কেন তাদের বুঝাতে পারি না? এখানে নিশ্চয়ই আমার কোনো গ্যাপ আছে, আমি ওইটা অর্জন করার চেষ্টা করতে পারি। তবে আবারও বলি যে এখানে আমাদের মিডিয়ার ভাইরা, আমাদের কি বলে ওনারা, জিনিসটা আমাদেরকে ডাইরেক্ট অ্যাকিউজ না করে আমার থেকে জেনে নিয়ে জনগণের সাথে যদি ডিসিমিনেট করে, তাহলে এই গ্যাপটা হবে, আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করতে পারবো এবং সত্যিকার অর্থে একটা ক্রিটিক্যাল রোগীকে আমরা সেবা দিতে পারবো এবং সুস্থতার দিকে নিয়ে যেতে পারবো। সোশ্যাল মিডিয়ার এই যুগে যে কোনো নিউজ আসলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এবং আমরা যদি বলে থাকি নিউজের যে গুজবটা বেশি দ্রুত ছড়িয়ে পড়ে, বা যে কোনো একটা তথ্য আসলে সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল যাচাই হবার আগেই সেটা ছড়িয়ে পড়ে, এবং সাধারণ মানুষ কিন্তু সেটাকে আমি তো ধরেন এখানে মিডিয়া নিয়ে কিছু বলতে পারবো না, তবে আমি যেমন কিছু কিছু রিসেন্টলি যে মৃত ব্যক্তিকে রেখে দিচ্ছে, যেটা আসলে সত্যি না, কারণ আমি ওই আইসিইউর একজন অংশীদার। আমি দেখি যে আমাদের দেশে অনেক রুগী আমরা চিকিৎসা করতে যাই, বলে যে এখানে ভুল হয়েছে, বিদেশে নিয়ে গেলে তখন বলে যে ওদের ভুল হয়েছে। মাঝখানে আসলে রুগীর জীবন মানে জীবনটা যায়, আর্থিকভাবে ক্ষতি হয়, আর আমাদের সামাজিকভাবে আমার প্রফেশন, আমার অস্তিত্ব হুমকির মুখে পড়ে। আপনি অত্যন্ত চমৎকারভাবে বললেন। আসলে খরচ বা ব্যয়ের কথাটা আমরা আমাদের মানে আলোচনা শুরুর দিকেও একবার বলেছি যে অত্যন্ত খরচসাধ্য একটা বিষয় রোগীদের জন্য। এটা যেমন একটা মেন্টাল একটা বার্ডেন থাকে, পাশাপাশি ফিনান্সিয়াল বার্ডেন, সবকিছু মিলেই আসলে চ্যালেঞ্জিং, আপনাদের জন্য চ্যালেঞ্জিং সেই রোগীটাকে সুস্থ করে তোলা, পাশাপাশি রোগীর স্বজনদের পক্ষেও চ্যালেঞ্জিং। তো আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব। আপনি ছোট করে যদি দর্শকদের জন্য কিছু বলতে চান। না, এটা তো ধরেন এক্সপেন্সিভ, কিন্তু যেসব রোগী আইসিইউতে আসলে আমাদের সেবায়, আমাদের মনিটরিং রিকভারেবল হবে, ইউজুয়ালি তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়, এবং এইটা একটা আমি মনে করি যে সবার জন্য একটা স্বস্তি। তো আবারও বলতেছি যে ধরেন আপনাদের আস্থা, আমাদের সেবা, সব কিছু মহান আল্লাহ আমাদেরকে যদি সেভ করে, আমরা একটা রুগীর দুর্দিনে দুঃসময়ে তাদের পাশে থাকি। যখন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ নাই, আমি কিন্তু তার মৃত্যুসজ্জায় আমার একদম কেয়ার গিভার দাঁড়িয়ে থাকে, আমার সিস্টার 24 ঘন্টা তার প্রত্যেকটা জিনিস মনিটর করে, আমি আমার প্রজ্ঞা দিয়ে চেষ্টা করি। তা আপনারা সবাই আমাদের উপর ট্রাস্ট করেন, বিপদে আইসিইউতে আইসেন, সহজে আইসিইউতে আসার দরকার নাই, এবং সুস্থ থাকেন, সুন্দর থাকেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
Thank you. প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্ত। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।